আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যখন বিশ্ব জ্বালানি বাজার অস্থির, যুক্তরাষ্ট্র একের পর এক শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েও স্থিতির তেমন কোনো পরিবর্তন করতে পারছে না। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি তার বক্তব্যে দাবি করেছেন, যদি ইরানের যুদ্ধে তিনি আরও কিছু সামান্য বেশি সময় পান, তাহলে ইরানের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো তিনি দখল করতে পারবেন। আর যদি এমনটা হয়, তাহলে বিশ্বের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের তেলের মজুদ বাড়বে, এমনটা তিনি তার বক্তব্যে দাবি করেন। সময় পেলে ইরানের তেল ক্ষেত্র দখলের উচ্চ বিলাসী স্বপ্ন দেখেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক এমতো অবস্থায় আগামী 48 ঘন্টার মধ্যে যদি ইরান কোনো চুক্তিতে না পৌঁছতে পারে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, এই দুইটি শর্ত না মানে, তাহলে ইরানে নরক নেমে আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য টেলিগ্রাফের খবর এটা নিশ্চিত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন, আগামী 48 ঘন্টার মধ্যেই ইরানকে এই দুইটি শর্ত মানতে হবে। ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে তিনি পোস্টে বলেন, সময় ফুরিয়ে আসছে, 48 ঘন্টার মধ্যে তাদের উপর নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তি না করে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি এর আগে ইরানকে 10 দিনের সময়সীমা দিয়েছিলেন, যেখানে 14 দফা পরিকল্পনা মেনে চলার জন্য ইরানের প্রতি বাধ্যবাধকতা তিনি দিয়েছিলেন। তবে একাধিকবার সেই ডেডলাইন তিনি সময়সীমা বাড়ান, কারণ আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে তিনি দাবি করেন। এইবার তিনি নতুন করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং তিনি এমনটাই বলছেন যে এই 48 ঘন্টার যে আলটিমেটাম রয়েছে সেটা আর বাড়ানো হবে না। এই সময় শেষ হলেই কিন্তু চূড়ান্ত পদক্ষেপে যাবে যুক্তরাষ্ট্র। এখন দেখুন, অলরেডি যুক্তরাষ্ট্র 1 মাসের বেশি সময় ধরে একটি শক্তিশালী যুদ্ধক্ষেত্রে ইরানে প্রবেশ করে গেছে এবং যদি আমরা এই আলটিমেটামটা যে দেওয়া হলো 48 ঘন্টার, এর পূর্বের স্থিতি বলি বা যদি এর পূর্বের ঘটনাগুলো দেখি, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো খুবই সক্রিয় ভালো ভূমিকা পালন করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের 2টি জেট ফাইটার ভূপাতিত করার দাবি, এছাড়াও যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার এবং ড্রোন ভূপাতিত করার ঘটনাগুলো পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের এই বড় পরিকল্পনা বাস্তবায়ন মোটেও সহজ হবে না। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 48 ঘন্টার মধ্যে ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলার ঘোষণা দিয়েছেন যদি ইরান চুক্তিতে না আসে, ঠিক এমতো অবস্থায় এই পরিকল্পনা বাস্তবায়ন করবে যে মার্কিন বিমান বাহিনী, নৌবাহিনী বা তাদের সামরিক বাহিনী, সেখানেই কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের এই সামরিক বাহিনীর বহু উচ্চপদস্থ কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত মেনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় যুক্ত হতে চান না। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান সহ 12 জন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্লেষকদের মতে এটি আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সামরিক নেতৃত্বে সবথেকে বড় ধরনের চাকরুচ্যুত করার ঘটনা। দেখুন, ট্রাম্পের সিদ্ধান্তের বাইরে গিয়ে মার্কিন জেনারেলদের এই সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছে। এটি কি অবৈধ নির্দেশ যে মানতে অস্বীকৃতি জানিয়েছে, আইনি অবস্থান নেওয়া, নাকি বেসামরিক নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর যে অবাধ্যতার প্রকাশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। দেখুন, একটি দেশের সামরিক বাহিনী যখন তার যে মেন চিফ অফ স্টাফ রয়েছেন, প্রেসিডেন্টের কমান্ড এইভাবে মানেন না, তখন কিন্তু প্রশ্ন ওঠেই যে সেই বাহিনীর চেইন অফ কমান্ড কোথায় গিয়ে দাঁড়িয়েছে বা ভঙ্গুর হয়ে গেছে কিনা। এমনিতেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ ছিল তা কিন্তু মার্কিন জনগণের কাছে প্রচণ্ড অজনপ্রিয় ছিল, সেটা তেমন প্রথম থেকে জনপ্রিয়তা ছিল না। নতুন করে মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরে এই দ্বন্দ্ব, বিশেষ করে যুদ্ধে যাওয়ার ইস্যুটিকে কেন্দ্র করে নিয়ে যে দ্বিমত রয়েছে, তা আরও সংকট তৈরি করে দিয়েছে। যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পক্ষে যারা রয়েছেন লবিং করতে, তারা বলছেন যে প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই সামরিক বাহিনীর কর্তব্য। সুতরাং এই ঘটনায় চেইন অফ কমান্ড ভাঙার অপরাধে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। কারণ প্রেসিডেন্ট কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সামরিক বাহিনীর যারা কমান্ড রয়েছেন তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, ইউএস কংগ্রেসের কাছে বাধ্য। যে পরিস্থিতি যখন এমতো অবস্থায়, তখন ইরানের ভেতর যে দ্বিতীয় পাইলটকে খুঁজে বেরিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, তাকে তারা পেয়েছেন এমনটা দাবি করেছেন।
ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের বাহিনী। পাইলট কিছুটা আহত, তাকে উদ্ধারের জন্য এখনও তুমুল লড়াই চলছে। দেখুন, ইরানের অভ্যন্তরে তাকে খুঁজে পাওয়া গেছে, তবে ইরান থেকে এখনও সেই স্পেশাল ফোর্স এবং সেই যে উদ্ধার করা পাইলট তিনি বের হতে পারেননি। তাকে বের হওয়ার প্রক্রিয়া নিয়েই কিন্তু এখন সেখানে চারদিক থেকে তুমুলভাবে ইরানের বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে, এমনটা হলো দাবি। যেখানে স্পেশাল ফোর্সকে সহযোগিতা করার জন্য বিমান হামলা বা অন্যান্য হামলার মাধ্যমে ইরান থেকে বেরিয়ে আসার যে রাস্তা সেটা খুঁজছে। মানে স্পেশাল ফোর্সের পাইলট এবং তার উদ্ধারকারী দল এখনও ইরানের ওই পাহাড়ের ভেতরে অবস্থান করছেন, যাকে ঘিরেই কিন্তু তীব্রভাবে বর্তমানে নতুন সংঘর্ষ তৈরি হয়েছে। রিপোর্টগুলো আপডেট আসছে, এখনও তারা কিন্তু বেরোতে পারেননি। দেখার বিষয়ে যে চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি ছাড়া যুক্তরাষ্ট্র সেখান থেকে বেরোতে পারেন কিনা বা ইরান এই ক্ষেত্রে আরও ভালো কিছু করতে পারে কিনা সেটা দেখার বিষয়। যখন নতুন কোনো আপডেট আসবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের জানাতে চেষ্টা করব। আগামী ৪৮ ঘন্টার ডেডলাইন চলছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরান যদি সমঝোতা না করে তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলার হুমকি দিয়েছে, যেটা বাস্তবায়নের জন্য জটিলতা রয়েছে। কারণ তার দেশের সামরিক বাহিনী তার প্রস্তাবের সঙ্গে এগ্রি নয়, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। যেহেতু এমত অবস্থায় ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে হুমকি দেওয়া হয়েছে যে এই ধরনের পদক্ষেপ বাস্তবায়নের কোনো যদি প্রক্রিয়াও শুরু করা হয় তাহলে ইসরায়েলের যে কূটনীতিক স্থাপনা রয়েছে সেগুলোকে টার্গেট করা হবে। এখন দেখুন, কূটনীতিক স্থাপনা বলতে দূতাবাস রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস, আবার রয়েছে কূটনীতিক বাসভবন, যেখানে বিভিন্ন দেশের নেতারা বা রাষ্ট্রদূতরা থাকেন, এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি সংসদ ভবনকেও টার্গেট করা হতে পারে, কারণ কূটনীতিক স্থাপনা বলতে এই সংসদ ভবনও কিন্তু পড়ে, যেটা ইসরায়েলের যে নেসেট রয়েছে সেখানেও আক্রমণ হতে পারে। মানে চূড়ান্ত যে ডেডলাইন রয়েছে তা অতিক্রমের হুমকি দিয়েছে ইরান। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখন পর্যন্ত ইরান ইসরায়েলের সংসদ বা এই ধরনের কূটনীতিক স্থাপনায় আক্রমণ করেনি। যুক্তরাষ্ট্র ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইরানকে। সেই ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব অ্যাকসেপ্ট করেনি ইরান, সেটা প্রত্যাখ্যান করেছে। এখন নতুন করে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির পরিবর্তে ডেডলাইন দিয়েছে যুক্তরাষ্ট্র, যেটা তারা বাস্তবায়ন করতে চায়। আর এর মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি রয়েছে সেটা রাতারাতি হয়তো শেষ হবে না। সার্বিক পরিস্থিতি আরো জটিল হবে এবং জ্বালানি তেলের যে সংকট রয়েছে সেটা আরো বাড়বে। আর ইস্যুটিকে কেন্দ্র করে ইউরোপের ৩ নম্বর অর্থনৈতিক যে শক্তিশালী দেশ রয়েছে ইতালি জরুরি ভিত্তিতে সৌদি আরব সফর করেছেন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগতভাবে কি করে সহযোগিতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। কারণ উপসাগরীয় দেশের মধ্যে একমাত্র সৌদি আরবই হলো একমাত্র সেই দেশ যারা এখনো জ্বালানি তেল রপ্তানি করতে পারে, কারণ তারা তাদের একেবারে পার্সিয়ান সাগর থেকে পাইপলাইন দিয়ে একেবারে রেড সির উপকূল পর্যন্ত একটা পাইপলাইন তৈরি করেছে। এই পাইপলাইন দিয়ে সৌদি আরব অন্তত পক্ষে ৩ থেকে ৪ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই সংখ্যা ৭ মিলিয়ন ব্যারেল বলা হয়েছে। দেখার বিষয়ে এই কৌশল বিশ্ববাজারে জ্বালানি তেল স্থিতিশীল রাখার জন্য মূল্য কতটুকু কাজে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।